এই স্টোরির আগের পার্ট ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে প্লেলিস্ট থেকে চেক করতে পারেন। গল্পের নাম ডেভিল লাভার, সিজন 2, পার্ট 13। আবার গেট খোলার শব্দ শুনতে পেল এবং সে তার চোখ খুলে গেটের দিকে তাকালো এবং সেখানে আরিয়ানকে হাতে একটি ট্রে ছিল, যার মধ্যে একটি পাত্রে স্যুপ ছিল, যা দেখতে কেমন ছিল। ইরা বুঝতে পারল সেই সময় আরিয়ান কোথায় গিয়েছিল। স্যুপের কথা ভাবলেই ইরার সম্পূর্ণ মন খারাপ হয়ে যায় এবং সে চারপাশে তাকাতে থাকে এবং মুখ বানাতে থাকে। আরিয়ানের অভিব্যক্তি স্বাভাবিক ছিল। সে ইরার দিকে এগিয়ে আসছিল এবং ইরা যে সমস্ত অভিব্যক্তি করছিল সেগুলো সে লক্ষ্য করছিল, কিন্তু কিছু না বলে সোজা ইরার কাছে চলে গেল। বাড়িটা ইরার কাছে রেখে নিজেই বিছানায় বসে পড়ল। তিনি জানতেন যে তার বউ এতটা ভালো নয় যে সে নিজেই স্যুপটা খাবে, যার কারণে সে নিজেই তাকে খাওয়াতে যায়। ইরার মুখ মলিন হয়ে গেল। সে আরিয়ানের দিকে তাকালো, যে স্যুপ ভর্তি চামচ তার দিকে নিয়ে যাচ্ছিল এবং তার দিকে তাকিয়ে তাকে পান করার ইঙ্গিত করছিল। ইরা অন্যদিকে মুখ ঘুরিয়ে কণ্ঠস্বরে বলল, না, আমি এই পচা স্যুপ খাবো না। এবং ইরার কথা শুনে আরিয়ানের ভ্রু কুঁচকে গেল। নিজের দিকে মুখ ঘুরিয়ে স্যুপ খেতে বাধ্য করে বলল, তোমার কাছে দুটো অপশন আছে, হয় তুমি নিজে এই স্যুপটা খাও, না হয় আমি তোমাকে খাওয়াই। এছাড়া আপনার আর কোনো বিকল্প নেই। এটা ছিল ইরার প্রতি আরিয়ানের পরোক্ষ হুমকি। ইরা খেতে শুরু করে, কারণ উভয় উপায়েই তাকে এই স্যুপটি খেতে হবে, নইলে আরিয়ানের কোনো ভরসা ছিল না। স্যুপ খেতে খুব স্বাস্থ্যকর এবং সুস্বাদু ছিল, যার কারণে ইরা এখন ঠিকমতো খাচ্ছিল। কিছুক্ষণ পর সব স্যুপ শেষ করে ইরা বিছানা থেকে উঠে সবার সাথে দেখা করতে নিচের দিকে যাচ্ছিল। এমন সময় আরিয়ান ওকে কোমর ধরে বিছানায় শুইয়ে দিয়ে সুশৃঙ্খল সুরে বলল, তুমি ঘুমাবে এখন শান্তিপূর্ণভাবে, এবং এতে আমার কোনো তর্ক চাই না। আমি শুনব না। ইরার রাত 9টায় ঘুমানোর কোনো ইচ্ছা ছিল না। এবার সে বিরক্ত হয়ে বলল, আয়ু, আমি বাচ্চা নই যে তুমি আমাকে রাত 9টায় ঘুম করাবে। আমি সবার সাথে নিচে থাকতে চাই, কারণ কাল যেভাবেই হোক তুমি আমাকে তোমার সাথে নিয়ে যাবে। কথাটা শুনে আরিয়ানের চোখ সরু হয়ে যায়। জোর করে ইরাকে বিছানায় ফেলে দিয়ে বলল, তুমি কি একবার বললে কোনো কথা বুঝতে পারো না? আমি যা বলি তা নিয়ে আমার সাথে সবসময় তর্ক করতে হবে? তুমি কি কখনো তোমার মস্তিষ্ক ব্যবহার করবে না নাকি? এবার একটু চেঁচিয়ে উঠল আরিয়ান। এবার ইরার কান্না চলে আসে, আর কাঁদতে কাঁদতে সে রেগে আরিয়ানের কলার চেপে ধরে তাকে বিছানায় ছুঁড়ে দিয়ে তার উপরে বসে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে তার বুকে ঘুষি মেরে বলল, তুমি কখনোই উন্নতি করবে না, না? তুমি সবসময় আমাকে এভাবে কাঁদাও। সকাল বিকেল আমাকে কাঁদিয়ে অত্যাচার করেছো, আর এখন আমার সাথে এইভাবে ঝগড়া করছো। আরিয়ান পুরো হতভম্ব হয়ে গেল। সে বুঝতে পারল না কিভাবে সে এত তাড়াতাড়ি বিছানায় ইরার নিচে এলো। আর তার উপরে ইরার কথা শুনে তার চোখ আবার ছোট হয়ে গেল। সে তার একটা হাত দিয়ে ইরার 2 হাত চেপে ধরল, যে তাকে ক্রমাগত মারছিল। আরিয়ানের কাছে ইরাকে ছোটবেলার সেই ইরা বলে মনে হয়েছিল, যে রাগ করলে তাকে এভাবে মারত। আরিয়ানের মুখে এবার একটা ছোট্ট হাসি ফুটে ওঠে। ইরার হাত ধরে আস্তে আস্তে ওর কোমর জড়িয়ে ধরে ওকে শান্ত করে বলল, প্রিন্সেস, শান্ত হও। তুমি এত রাগ করছো কেন? দেখো তুমি আমাকে কত মারছো, আমি এখন ব্যথা পাচ্ছি। সে এখন ইরাকে জ্বালাতন করছিল। ওর কথা শুনে ইরা ওর দিকে তাকায়, তারপর ওর বুকের দিকে তাকায়। শার্ট পরার কারণে সে কিছুই বুঝতে পারে না, যার কারণে সে আরিয়ানের শার্টের বোতাম খুলতে শুরু করে, তার আয়ু সত্যি ব্যথা পেয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য। আরিয়ান বুঝতে পারার আগেই ইরা তার শার্টের 3টি বোতাম খুলে তার পেশিভুল বুকে তার পাতলা লম্বা আঙুলগুলো নাড়াতে শুরু করে এবং ইনোসেন্টভাবে আরিয়ানের দিকে তাকিয়ে মৃদুস্বরে বলল, এখনো ব্যথা করছে? এই বলে সে আবার তার বুকে আদর করতে থাকে। আরিয়ান ইরার স্পর্শ খুব উপভোগ করছিল, যার কারণে সে মিথ্যে বলে, হ্যাঁ, এখনো ব্যথা করছে। ওর কথা শুনে ইরা অস্থির হয়ে উঠল। ইরার হাতের মুঠি ছোট হলেও কেন এত ব্যথা পেয়েছে সে বুঝতে পারল না। ইরা আরিয়ানের মুখের হাসিটাও খেয়াল করতে পারেনি, যে আরিয়ান তার সাথে মজা করছে। ইরার মাথায় কিছু আসে, আর সে নিচু হয়ে ধীরে ধীরে আরিয়ানের বুকে চুমু খেতে থাকে। ইরা চুমু খেয়ে আরিয়ানের শরীর রিয়েক্ট করা শুরু করে। সে অনুভব করছিল যে সে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
সে ইরাকে নিজের থেকে দূরে ঠেলে দিতে চেয়েছিল, কিন্তু ইরার এভাবে স্পর্শ করা তার খুব ভালো লাগছিল। তাই সে ইরাকে দুহাতে শক্ত করে ধরে ইরার কোমরে আদর করতে লাগলো। ইরা হঠাৎ অনুভব করলো যেন সে এখন আরিয়ানের খুব কাছাকাছি এবং সে তাকে চুমু খাচ্ছে। ইরা এটা অনুভব করার সাথে সাথে তার মুখ হঠাৎ লাল হয়ে গেল এবং সে নিজেকে তার বাহু থেকে মুক্ত করার চেষ্টা করে বলল, মিথ্যাবাদী, আমাকে ছেড়ে দাও। তুমি ইচ্ছাকৃতভাবে এটা করেছো, তাই না? ইরা এখন বুঝতে পেরেছে যে আরিয়ান তাকে বোকা বানিয়েছে। ওকে কাছে টেনে আরিয়ান মৃদুস্বরে বলল, কেন তুমি আমার কাছে আসতে চাও না? আমি তোমাকে যেভাবে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসতে চাও না? ইরাকে যে ভালোবাসার কথা বলছিল তার সেই ভালোবাসার মানে ছিল ভিন্ন কিছু। ইরা টের পেল, কারণ ইরা তার বুকে চুমু খাচ্ছিল আর বোধহয় আরিয়ান তার সম্পর্কে এসব বলছিল। ইরার কানও এখন লাল হয়ে গেছে। সে আরিয়ানের কালো চোখের দিকে তাকিয়েছিল। সে অনুভব করছিল আরিয়ানের শরীর গরম হয়ে যাচ্ছে, যার কারণে তার গলায় শ্বাস আটকে গেল। সে আরিয়ানের কথার কোনো জবাব দিল না, কারণ তার কাছে আরিয়ানকে বলার মতো কোনো শব্দ নেই। ইরা আলতো করে ওর বুকে হাত রেখে ওকে একটু অনুসরণ করে ওঠার চেষ্টা করলো, কিন্তু পরের মুহূর্তে সে ছিল আরিয়ানের নিচে আর আরিয়ান তার উপরে। এখন মনে হচ্ছিল ইরার গলা যেন শুকিয়ে গেছে। আরিয়ানের চোখে আকুতি স্পষ্ট দেখতে পেল সে, কিন্তু তার মোটেও ভালো লাগছে না এইসবের। আরিয়ান ওর চোখের দিকে তাকিয়েছিল আর ওর ঠোঁট আস্তে আস্তে ইরার ঠোঁটের কাছাকাছি চলে আসছিল এবং পরের মুহূর্তে তাদের ঠোঁট একে অপরের সাথে মিলিত হয়ে গেল। ইরা চাইলেও আরিয়ানকে নিজের থেকে দূরে রাখতে পারেনি, আর সেও চোখ বন্ধ করল। দীর্ঘ চুম্বনের পর আরিয়ান ওকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ল। সে ইরার দিকে তাকালো, যে গভীর শ্বাস নিচ্ছে। তারপর ইরাকে তার কপালে আদর করে চুমু খেয়ে কানে ফিসফিস করে বলল, এখন ঘুমাতে যাও, আমরা বাকি রোমান্সটুকু মুম্বাই করব। ইরার চোখ বন্ধ ছিল। সে মনে করেছিল যে আরিয়ান তার সাথে এই মুহূর্তে সব করতে চলেছে, কিন্তু তার কপালে তার নরম চুম্বন অনুভব করার পর এবং আরিয়ানের কথা শুনে ইরার মুখে একটা মিষ্টি হাসি ফুটে উঠল। তারপর সে আরিয়ানের বুকে মাথা রেখে চোখ বন্ধ করল। আরিয়ান সম্ভবত ইরার চোখে নার্ভাসনেস দেখেছিল, তাই আবার নিজেকে সামলে নিয়েছিলেন। আর দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে শান্তিতে ঘুমিয়ে পড়ল। ওপাশে রণজয়ের ঘরে রণজয় সোফায় কুঁকড়ে শুয়েছিল, আর সেখানে সায়রা রানীর মতো তার বিছানায় শুয়েছিল। ঘরের আলো তখনও জ্বলছিল, যার জন্য রণজয়কে বেশ বিরক্ত দেখাচ্ছে আর সায়রাকে বেশ শান্ত দেখাচ্ছিল। কিন্তু সে রণজয়ের দিকে তাকিয়েছিল, কারণ তাকে রণজয়ের গায়ে হাত পা রেখে ঘুমাতে চেয়েছিল, যার কারণে সে জোর করে রণজয়ের ঘরে ঢুকেছিল, তাকে হুমকি দিয়ে যে তিনি যদি তাকে ভেতরে আসতে না দেন তবে সে আরিয়ান এবং ইরাকে বলবে যে সে তাকে জোর করে কিস করেছে। যার কারণে রণজয় বাধ্য হয়ে ভেতরে ঢুকতে দিয়েছিল, কারণ সেভাবে অপমানিত হতে চায়নি। কিন্তু তিনি তার সাথে একই বিছানায় ঘুমাতে পারবে না, তাই তিনি সোফায় ঘুমানোর পরিকল্পনা করেছিলেন এবং তিনি সেখানে গিয়ে শুয়ে পড়লেন। কিন্তু তাতেও সায়রা সন্তুষ্ট হলো না। সে বিছানা থেকে রণজয়ের দিকে তাকিয়ে বলল, আমি তোমাকে আবার বলছি, আমার সাথে বিছানায় এসো, নইলে আমি এখনই ইরার কাছে যাচ্ছি। রণজয় এবার তার হুমকি শুনে রেগে গেল। সে উঠে সোফায় বসলো এবং সায়রাকে বলল, তুমি মেন্টাল মেয়ে, তুমি আমাকে জোর করে কিস করেছ, আবার তার উপরে তুমি আমাকে হুমকি দিচ্ছ। তুমি মেয়ে তো নাকি? তোমার কোনো লজ্জা নেই? রণজয়ের কথায় সায়রার চোখ জ্বলে উঠল, আর তার সব কথা উপেক্ষা করে শেষ কথাটার উত্তর দিয়ে ঠাট্টা করে বলল, আমি মেয়ে কিনা তুমি দেখতে চাও? তার কথার মর্ম স্পষ্ট ছিল যে সে পরীক্ষা করে দেখতে চায় সে মেয়ে নাকি। এই বলে সায়রা তার নাউট গাউনের বটম খুলে তার দিকে যেতে লাগলো। রণজয়ের মুখ লাল হয়ে গেল। সে তার নিজের কথায় আফসোস করছিল। সায়রা একটা শয়তানি হাসি দিয়ে ওর দিকে তাকিয়ে ওর আরও কাছে চলে যাচ্ছিল। এত সাহসী মেয়ে আজ পর্যন্ত রণজয় দেখেনি। সে ঘামছিল, আর সায়রা ইতিমধ্যে তার বোতাম খুলে ফেলেছিল এবং সে তার শার্ট খুলতে যাচ্ছিল। রণজয় তাকে তীক্ষ্ণভাবে থামিয়ে দিয়ে বলল, দাঁড়াও, প্লিজ এটা করো না, আমি বিছানায় যাচ্ছি, প্লিজ করো না। এই সায়রা এটাই চেয়েছিল, যার কারণে সে তাড়াতাড়ি তার শার্টের বোতাম বন্ধ করে খুশি হয়ে বিছানায় ঝাঁপিয়ে পড়ল। সায়রার সামনে অসহায় হয়ে পড়েছিল রণজয়,
যেদিন সায়রা তার আপাত দৃষ্টিতে শান্তিপূর্ণ জীবনে প্রবেশ করে ভূমিকম্পের সৃষ্টি করেছিল, সেই দিনটিকে তিনি অভিশাপ দিচ্ছিলেন। রণজয় ভাঙা মন নিয়ে বিছানায় গিয়ে বিছানার কোণে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর এটা দেখে সায়রার চোখ ছোট হয়ে যায় এবং সে অবিলম্বে রণজয়কে তার কাছে টেনে নেয় এবং জোর করে তার বাহুতে এসে তার চোখ বন্ধ করে নেয়। পরাজয় মেনে নিয়ে রণজয় আবার তার বুকে টেনে নেয় তাকে, কিন্তু কেন জানে না তার মুখে একটা স্বস্তির হাসি ফুটে উঠেছে। সেও চোখ বন্ধ করে। পরের দিন সকালে ইরা যখন চোখ খোলে, সে দেখে যে সে বিছানায় একা ছিল এবং আরিয়ান ঘরে ছিল না। ইরাকে আজ এখান থেকে ফিরে যেতে হবে, কিন্তু যেতে ভালো লাগছে না। কিন্তু আরিয়ানের সিদ্ধান্তের সামনে সে কিছু বলতে পারল না। সে বিছানা থেকে উঠে যায়। তখন তার মনে পড়ে যে তার কোনো কাপড় নেই। তাহলে সে ফ্রেশ হয়ে কি পরবে? ওয়াশরুমে যাওয়ার সময় ইরা মনে মনে বলল, আয়ু তো এখানে নেই, কার কাছে কাপড় চাইব? বিড়বিড় করে সে ওয়াশরুমে চলে যায় এবং ওয়াশরুমে ঢুকে দেখে সেখানে দুটি প্যাকেট রাখা আছে। ইরা প্যাকেটগুলো খুলতেই তার মুখে হাসি ফুটে উঠল এবং সে মনে মনে বলল, আয়ু আমার জামা কাপড় আগেই রেখেছে। সে এবার ফ্রেশ হতে শুরু করে। ওদিকে আরিয়ান রেডি হয়ে হলের মধ্যে বসেছিল। রণজয় তার কাছে দাঁড়িয়েছিল আর চিন্তামণি রানা সেখানে সোফায় বসেছিলেন। আরিয়ানের মুখটা সম্পূর্ণ শান্ত। তিনি চিন্তামণি রানাকে বললেন, আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি। আমার স্ত্রীকে এত ভালোবাসা দেখানোর জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু এখন আমি আশা করি আমাকে আর কখনো এখানে আসতে হবে না। আরিয়ানের প্রতিটি কথাই ছিল খুব কঠোর, যা চিন্তামণি রানাকে তীরের মতো বিদ্ধ করছিল হৃদয়ে। কিন্তু তিনিও কঠোর হয়ে বললেন, সে তোমার স্ত্রী হওয়ার আগে আমার নাতনির মতো, অতএব তোমার এই আনুষ্ঠানিকতা করতে হবে না এবং আমি যখনই তোমাকে ডাকবো তোমাকে এখানে আসতে হবে। এবার তার কথায় রেগে যাচ্ছিল আরিয়ান। রেগে কিছু বলার আগেই ইরা সিঁড়ি দিয়ে নেমে বলল, কোথায় আসতে হবে? ইরার পা এখন সেরে গেছে। তার কণ্ঠ শুনে চিন্তামণি রানার অভিব্যক্তি কঠোর থেকে শান্ত হয়ে গেল। তারপর সে আরিয়ানের কাছ থেকে ঘুরে ইরার দিকে তাকিয়ে বলল, না ইরা, এইবার তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, কিন্তু পরের বার তোমাকে এখানে আরও বেশি দিন থাকতে হবে। ওর কথা শুনে আরিয়ানের ভ্রু একসাথে হয়ে গেল আর ইরার মুখে হাসি ফুটে উঠল। সে আদর করে বলল, নিশ্চয়ই বড়দাদু, পরের বার আমি নিজেই তোমার সাথে আরও অনেক দিন থাকব। রণজয় অনুভব করতে পারে তার বসের চারিপাশের পরিবেশ ঠান্ডা হয়ে যাচ্ছে, যার কারণে তিনি দ্রুত বিষয়টি সামলাতে আরিয়ানকে বললেন, বস, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমাদের আজই মুম্বাই চলে যেতে হবে। তার কথা শুনে আরিয়ান তখন ইরাকে বলল, নাও কাম। কিন্তু তখন বিজয় তাদের সবাইকে থামিয়ে দিয়ে বললেন, আরে তোমরা সবাই আগে নাস্তা করে নাও, তারপর আরামে যেতে পারবে। ইরারও খিদে পেয়েছে, যার কারণে তিনিও বললেন, হ্যাঁ আগে নাস্তা করি। তার কথায় সায়রা পেছন থেকে এসে বলল, হ্যাঁ ইরা, আগে ভালো করে খেয়ে আসি, কারণ এই মানুষগুলোর ক্ষুধাও লাগে না, পিপাসাও লাগে না, শুধু বাতাস খেয়ে বেঁচে থাকে। সে স্পষ্টভাবে এটি শুধুমাত্র আরিয়ান আর রণজয়কে বলছিল। ইরা তার কথায় হেসে উঠল এবং সে তখন সায়রার সাথে ডাইনিং এরিয়ায় চলে যায়। আরিয়ান ওর কথা শুনে রণজয়ের দিকে তাকাতে লাগলো। রণজয়ের মুখে ঘাম। সে স্তব্ধ হয়ে বলল, কি কি হয়েছে বস? রণজয়ের দিকে তাকিয়ে আরিয়ান বলল, ওকে আমার স্ত্রীর কাছ থেকে দূরে রাখার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি, কারণ সে তোমার সাথে সুন্দর দেখাবে। এই বলে আরিয়ান আবার ডাইনিং এরিয়াতে চলে যায়। আর রণজয়ের মনে হয় নিজের মাথাটা ভেঙে ফেলতে, কারণ তার বস কিভাবে বলতে পারে যে মানসিক মেয়েটিকে তার সাথে আরও ভালো দেখাবে। সেও সায়রা এবং আরিয়ানকে অভিশাপ দিয়ে সেই দিকে চলে যায়। আর চিন্তামণি রানা অনেকক্ষণ আরিয়ানের দিকে তাকিয়েছিল, যেন তার ভেতরের কিছু জানার চেষ্টা করছে। তখন বিজয় তাকে বললেন, সরকার ছোট বাবা এখন ইরাকে নিয়ে খুশি, আর দেখুন একদিন সে সব বুঝতে পারবে। তার কথায় চিন্তামণি রানা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হ্যাঁ সূচক মাথা নেড়ে সবার কাছে যায়। কিছুক্ষণ পর আরিয়ান ইরাকে নিয়ে যায় এবং রণজয় সায়রাকে রানা প্রসাদ থেকে বের করে আনে। এখন তারা সরাসরি মুম্বাই যাচ্ছিল, কিন্তু তার আগে ইরাকে এখানকার সব দুর্গ ঘুরে দেখতে চেয়েছিল, যার কারণে প্রথমে তারা আমের দুর্গে যান। সেখানে তারা দুর্গটি খুব ভালোভাবে দেখছিল এবং ইরাও এর সমস্ত তথ্য নিয়েছিল। এরপর তারা সেখানকার একটি গ্রামের বাজারে আসেন।
যা ছিল বেশ বড়, আর সেখানে বিক্রি হচ্ছিল সব ধরনের পণ্য। আরিয়ানের গার্ডরা তাদের চারিদিক থেকে ঢেকে দিচ্ছিল, কারণ আরিয়ান আর ইরাকে নিয়ে সামান্যতম ঝুঁকিও নিতে চায়নি। ইরাও তাকে কিছু বলল না, কারণ সে জানতো যে আরিয়ানকে কিছু বলা ঠিক হবে না, কারণ সে তার কথা শুনবে না। ইরা সেখানে একটা চুড়ির দোকানে দেখে ইরার মনে পড়ে যে তার চুড়ি আছে, কিন্তু একটাও কাঁচের চুড়ি নেই। সায়রাও জোর করে রণজয়কে সঙ্গে নিয়ে কেনাকাটা করছিল। এদিকে ইরা আরিয়ানকে পিড়াপিড়ি করে বলল, আয়ু, আমি রঙিন কাচের চুড়ি চাই, আমার সাথে এসো। এই বলে সে তার হাত ধরে এক মহিলার কাছে নিয়ে গেল, যে অনেক রঙের চুড়ি বিক্রির জন্য রেখেছিল। আজ প্রথমবারের মতো আরিয়ান এমন একজন স্বামীর অনুভূতি পাচ্ছিল, যেখানে স্ত্রী তাকে কিছু করার জন্য পিড়াপিড়ি করছে, এবং সে তার জেদ পূরণ করতে তাকে কেনাকাটা করতে নিয়ে যাচ্ছে। ইরা তার সাথে দেখা করার আগে যখন সে দূরে থাকতো, তখন মাঝে মাঝে আরিয়ান এই কথাটাই ভাবতো। আরিয়ান কেউ ইরার সাথে এসব করতে হয়েছে, তাকে আজ একটু অন্যরকম লাগছে, কারণ যে একজন গ্যাংস্টার সে তার স্ত্রীকে নিয়ে এভাবে চুরি কিনতে যাচ্ছে, তার একটু অদ্ভুত অনুভূতি হচ্ছিল। কিন্তু ইরার সুখ দেখে সেও তার সাথে গেল। ইরা প্রথমে সবুজ আর লাল চুড়ি বের করলো এবং এটি আরিয়ানকে দিয়ে বলল, আয়ু, আমাকে এটা পরতে সাহায্য করো। এই বলে সে তার হাতে চুড়ি দেয় এবং আরিয়ান তার দিকে তাকিয়ে তার হাতে চুড়ি পরিয়ে দেয়। পরতে ইরাকে খুব খুশি দেখাচ্ছিল, কিন্তু কিছু বলার আগে গুলির শব্দ আসতে থাকে আর ইরা চিৎকার করে উঠল। চারিদিকে গুলি ছুটতে থাকে আর ইরা খুব নার্ভাস হয়ে গেল। আর ঠিক সেইখানেই আরিয়ানের চোখ শক্ত হয়ে গেল। সে সাথে সাথে ইরাকে নিজের দিকে টেনে নেয় এবং তাকে তার বুকে জড়িয়ে ধরে, আর পেছন থেকে বন্দুক বের করে এবং তার ঈগলের মতো চোখ দিয়ে একদিক থেকে সাবধানে তাকিয়ে শুটিং শুরু করে। আর যারা লুকিয়ে থেকে গুলি চালাচ্ছিল, এখন ওদের সামনে মাটিতে যন্ত্রণা লুটিয়ে পড়েছিল সবাই। হঠাৎ এত গুলির শব্দ শুনে ইরা খুব ভয় পেয়ে গেল, আর সে শুধু আরিয়ানকে আঁকড়ে ধরেছিল। আর সায়রার সঙ্গে থাকা রণজয়ও সবাইকে গুলি করে মারছিল, আর সে সায়রাকে পেছনে রেখে তাকে রক্ষা করছিল। আর সবাইকে রক্ষা করতে গিয়ে সব বডিগার্ডরা গুলি চালাচ্ছিল। দেখে মনে হচ্ছিল যে লোকেরা যারা আক্রমণ করছিল তাদের গতি কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। আর আরিয়ান একদিক থেকে সবাইকে মারছিল। পুরো মার্কেটে বিশৃঙ্খলা দেখা দেয়, সবাই এদিক ওদিক দৌড়াচ্ছিল। ইরা একটু স্বাভাবিক হলে তারপর সে আরিয়ানের কাছ থেকে দূরে সরে যেতে শুরু করে, কারণ তাকেও সবার সাথে লড়াই করতে হবে। সে অতটা দুর্বল এবং অসহায় ছিল না। কিন্তু আরিয়ান তাকে আলাদা করে না। কিন্তু ইরা যখন আরিয়ানের পেছনে তাকায়, তখন সে আরিয়ানের দিকে চিৎকার করে বলে, আয়ু, পিছনে তাকাও। আরিয়ান যখন তার চিৎকার শুনে পেছনে ফিরে দেখে, তখন একজন লোক তার দিকে গুলি চালাতে থাকে। কিন্তু আরিয়ান দ্রুত ইরার সাথে মাথা নিচু করে এবং সেই লোকটির দিকে গুলি করে। ততক্ষণে রণজয় ও সায়রাও তাদের কাছে চলে আসে। রণজয় দ্রুত আরিয়ানকে বলল, বস, আপনি লেডি বস এবং সবাইকে এখান থেকে নিয়ে যান, আমি তাদের দেখছি। আরিয়ান যা বলল তা মানা করতে ইরা দ্রুত তাকে বলল, ভাই, এখন এসব ছেড়ে দাও, আগে আমাকে বন্দুকটা দাও, আমাকে এখন শুটিং প্র্যাকটিস করতে হবে। তার কাছ থেকে এইসব অদ্ভুত কথা শুনে শুটিংয়ের সময় ইরার দিকে তাকিয়ে আরিয়ান বলল, চুপ করো, এখানে এমন কোনো খেলা চলছে না যে তোমাকে এখানে খেলতে হবে। তার কথা উপেক্ষা করে ইরা রাগ করে রণজয়কে বলল, ভাই, বন্দুকটা দিচ্ছ নাকি? সেখানকার পরিবেশ ছিল খুবই খারাপ এবং রক্তপাতে ভরা, কারণ তর্ক করার বা কথা বলার সময় ছিল না। এবং যাই হোক, এটি ছিল তার লেডি বসের আদেশ, যার কারণে তিনি সাথে সাথে তার পকেট থেকে বন্দুকটি বের করে তাকে দিয়েছিলেন এবং উজ্জ্বল চোখ দিয়ে ইরা সাথে সাথে সেই বন্দুকটি নিয়ে নেয়, তার দুই হাত ধরে রাখে এবং একে একে সকলের দিকে গুলি করতে থাকে। তবে এখন তার শুটিংয়ের দক্ষতা বেশ ভালো হয়ে গেছে। আর আরিয়ান শুধু রেগে রণজয়ের দিকে তাকিয়ে থাকে। আর সায়রা কারো থেকে কম ছিল না। সে জোর করে রণজয়ের কাছ থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে ধীরে ধীরে সবাইকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে। এখন চারিদিকে একটা ভীতিকর পরিবেশ, যেখানে সর্বত্র ভেসে আসছিল শুধু গুলির শব্দ। অল্প সময়ের মধ্যে